আরে ওসব বলে কি হবে, ভাড়াটে লোক দিয়ে কদিন চালাবে? এসব ভাড়াটে লোকজন কোথা থেকে আনেন? কুণাল ঘোষের উপর রেগে গেলেন কেন মানুষ? সন্দেশখালীতে যে মহিলা এসে বলছেন যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে, কুণাল ঘোষ তাকেও ভাড়াটে বলেছে। যখন পুলিশ নেই বাঁচানোর জন্য, তখন সেই সিপিএমকেই বাঁচাতে হলো। আজ অব্দি একটা ডিবেটের এমন একটা মুহূর্ত নেই, এমন একটা শব্দ নেই, একটা অক্ষর নেই যা আমার বিরুদ্ধে বলা হয়েছে এবং যেটাকে আমি এডিট করে বাদ দিয়ে খালি আমারটুকু আপলোড করেছি। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। শহর জুড়ে জনগর্জনের পোস্টার, কিন্তু আসল জনতার গর্জন ঠিক 3 দিন আগে দেখলো জিডি বিড়লা সভা অডিটোরিয়াম, যেখানে সাধারণ মানুষ গর্জনে ফেটে পড়লেন কুণাল ঘোষের উপর। একটি মামুলি বিতর্ক সভা, রাজনৈতিক আলোচনা হবে, এটাই কাঙ্ক্ষিত ছিল, কিন্তু কেন খেপে গেলেন জনতা? এসব ভাড়াটে লোকজন কোথা থেকে আনেন? উল্লেখযোগ্য বিষয়, সেখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেছেন শতরূপ ঘোষ, যেখানে মানুষের উদ্দেশ্যে ওনাকে বলতে শোনা গেল সুস্থ স্বাভাবিক সংস্কৃতি চর্চা বজায় থাকে যেন এই বাংলায়। দেখুন, এখানে একটা বিতর্ক সভা হচ্ছে, আমরা 4 জন ওইদিকে 4 জন এদিকে বসে আছি, আমরা একে অপরের বিপরীত কথা বলবো বলেই এটা একটা বিতর্ক সভা। আপনারা সেই জন্যই শুনতে এসেছেন। কুণাল ঘোষ যেটা বলছেন, আপনারা কি কেউ এটা আশা করেছিলেন যে আমি তৃণমূলের পক্ষে বলবো বা উনি সিপিএম এর পক্ষে বলবেন? আমি আমার মতো করে আমার কথা বলেছি, উনি ওনার মতো করে ওনার কথা বলছেন। এই অসহিষ্ণুতার জন্য একটা আলোচনার পরিবেশ নষ্ট হয়ে যাবে, এটা কিন্তু আমাদের প্রত্যেকের জন্য খুব লজ্জাজনক হবে। আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা দয়া করে বসে পড়ুন। যেভাবে আলোচনাটা চলছিল, আলোচনাটা সুষ্ঠুভাবে শেষ হোক। কি হয়েছিল সেদিন, কিভাবে দেখছেন পুরো ঘটনা, এই নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন শতরূপ ঘোষ। শতরূপদা, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। একটা ডিবেট শো, যেটা এর আগেও তুমি বহু ক্ষেত্রে বিভিন্ন জায়গায় যাও, কিন্তু কুণাল ঘোষের উপর মানুষ সেদিন হঠাৎ করে খেপে গেল কেন? কি হয়েছিল পুরো বিষয়টা? দেখো, আমি সত্যি কথা বলতে এই বিষয়টাকে নিয়ে তুমি প্রশ্ন করছো বলে আমি এইটাকে নিয়ে আমি খুব বেশি কথা এই কারণে বলতে চাই না। আমাকে আরও কয়েকজন বলেছিলেন এই নিয়ে গত কয়েকদিনে। আমি এই নিয়ে বলতে চাইনি, তার একটা কারণ হচ্ছে যে দেশ পত্রিকার বিতর্ক, এটা হচ্ছে এমন একটা বিতর্ক সভা যেটা আমরা ছোটোবেলা থেকে এটা সম্পর্কে খোঁজখবর রেখেছি। যখন এটা হয়েছে আমরা জানতে পেরেছি, কখনো শুনতে গেছি, কখনো তার যখন খবর বেরিয়েছে দেশ পত্রিকায় কি আনন্দবাজারে তার রিপোর্ট বেরিয়েছে, অত্যন্ত আগ্রহ ভরে শুনেছি। কারণ আমাদের মানে বাংলায়, কলকাতা শহরে বা পশ্চিমবাংলায় শ্রেষ্ঠ যে আলোচনা বা তর্কগুলো হয় তার মধ্যে অন্যতম দেশ পত্রিকার বিতর্ক। পত্রিকা হিসেবেও দেশ অন্যতম শ্রেষ্ঠ এবং তাদের মানে করা বিতর্ক সভাটা অন্যতম শ্রেষ্ঠ। আমি মনে করিনি বা আমি চাইনি যে একটা বিতর্ক সভায় বিতর্কের যে বিষয়, তার পক্ষের বিপক্ষের যুক্তি, এইগুলোর থেকে প্রধান হয়ে উঠুক, মানে এইগুলোকে ছাপিয়ে যাক একটা ঝামেলা, হ্যাঁ, ধাক্কাধাক্কি কি ইত্যাদি চিৎকার চেঁচামেচি, ওইটাই প্রধান হয়ে যাক, এটা আমি চাইনি। কিন্তু আমি দেখলাম যে কুণাল ঘোষ উনি মানে ওই সেই দিন রাত্রির থেকেই শুরু করেছেন, কখনো ভিডিও পোস্ট করছেন, কখনো ছিচকাধুনে বাচ্চাদের মতো ফেসবুকে ওই নিয়ে লিখছেন। তা আমার প্রথম এটা ইগনোর করছিলাম, আমি এখনও ইনফ্যাক্ট ইগনোরই করছি। কিন্তু তারপরে আমার মনে হলো যে এইটা এক্স্যাক্টলি কী ঘটেছে এটা মানুষের জানা দরকার। সেই কারণে আমি যেটা করলাম, যে ধরো তুমি আমায় যেটা জিজ্ঞেস করলে সেদিন কি হয়েছে, ঘটনাটা কি, গোটা ঘটনাটা, হ্যাঁ, মানে আমি যা বলেছি, কুণাল ঘোষ যা বলেছেন, যা বলতে গিয়ে মাঝপথে উনি বাধা পেয়েছেন এবং যেটা শুনে ওখানকার মানুষ, মানে যারা দর্শক ছিলেন তারা খেপে গিয়ে প্রায় স্টেজে চলে আসছিলেন। তারপর সেটাকে থামানোর ঘটনাটা আমি থামিয়েছি, এটা কোনো বড় কথা না, আমি একা থামাইনি। ইনফ্যাক্ট বাচ্চাদের মতো করে চেষ্টা করেছে, বিকাশদা চেষ্টা করেছেন, এবং এটাই তো করা উচিত। আমরা কমিউনিস্ট, মানে আমরা খালি নিজের কথাটা বলার অধিকারের জন্য লড়ি না, আমার বিরুদ্ধে যে তার কথাটা যেন সে বলতে পারে তার জন্য লড়াইটাও আমরা কমিউনিস্টরাই করি। সুতরাং আমি এমন কোনো কাজ করিনি যা ইতিহাসে আমি প্রথম করলাম। কিন্তু কথাটা, বা বিকাশদাও করেছেন, বাচ্চাদাও করেছে, কিন্তু আমি যেটা বলছিলাম তা হচ্ছে গোটা ঘটনাটা এক্স্যাক্টলি, এবং তারপরে যখন গণ্ডগোলটাকে থামানো গেল তারপরেও বাকিটা কী হলো, এই পুরোটা আমি আমার ইউটিউব চ্যানেলে আপলোড করেছি একটাই কারণে। দেখো, আমার কাছে ওই সুযোগ ছিল যে আমি শুধুমাত্র যা বলেছি সেইটাকে আপলোড করার, এবং কুণাল ঘোষ যে লোকের কাছে গালাগাল খাচ্ছে বা যাই হোক আওয়াজ দিচ্ছে, লোকে খেপে গেছেন, সেইটুকুকে আপলোড করার। কুণাল ঘোষের বক্তব্যগুলোও কিন্তু আমি দায়িত্ব নিয়ে সেগুলোকে জোগাড় করে আপলোড এই কারণে করেছি, কেননা আমি
চেয়েছি মানুষ পুরোটা দেখুন, পুরোটা জানুন, তারপর যার যেটা ঠিক মনে হবে তিনি সেটাকে মানে সেই সিদ্ধান্তে পৌঁছন। এবং এটা আমি এক্ষেত্রে বলে না, তুমি দেখবে কুণাল ঘোষ বলো কি এরা যারাই হয়, দেবাংশ, আমি আজকে এটাকে নিয়ে কথা হচ্ছে বলে বলছি, ধরো আমরা তো বিভিন্ন টিভিরও ভিতরকে যাই, এবার তার ক্লিপগুলো আপলোড আমিও করি, ওনারাও সবাই করেন। তুমি খেয়াল করে দেখবে ওরা যেগুলো আপলোড করে খালি ওরা কি বলেছে, সেটা আমাদের বিরুদ্ধে হতে পারে, বিজেপির বিরুদ্ধে হতে পারে, কংগ্রেসের বিরুদ্ধে হতে পারে, কি কখনো কখনো আমেরিকা, ভিয়েতনাম, চায়না, রাশিয়ার বিরুদ্ধেও হতে পারে। ওরা কি বলেছে খালি সেই অংশটাকে দেয়। ওদের এই কথার পাল্টা যে আমরা কি বললাম, মানে ধরো সিপিএমের পক্ষ থেকে হতে পারে, কি অন্যান্য বিরোধী দলের পক্ষ থেকে কে কী বললো, পাল্টা যুক্তিগুলো ওরা দেয় না। এখন দেখো, আমার যদি নিজের যুক্তির ওপর ভরসা থেকে থাকে, তাহলে আমি কেন অন্যের যুক্তিটাকে আড়াল করে শুধুমাত্র নিজেরটা দিতে যাব? তো কিন্তু আমি টেলিভিশনের একটা ডিবেট যখন আমি আমার চ্যানেলে আপলোড করি, কি আগে আমি ফেসবুকেও পোস্ট করতাম, যখন এডিট করেই করতাম, আমি সেই অংশগুলোকে বাদ দিই যে অংশগুলোতে আমি কোনোভাবে ইনভলভ নই। হয়তো তৃণমূলের সাথে বিজেপির একটা বিষয়ে তর্ক হচ্ছে, কি হয়তো কংগ্রেসের সাথে তৃণমূলের তর্ক হচ্ছে, কি কংগ্রেসের সাথে বিজেপির তর্ক হচ্ছে, হয়তো অ্যাঙ্কারের সঙ্গে তৃণমূলের তর্ক হচ্ছে, যেগুলোর সাথে আমার বা সিপিএমের কোনো ইনভলভমেন্ট নেই। কারণ এন্টায়ার 40-45 মিনিট কি 1 ঘন্টা ডিবেটটা তো তুমি সেই চ্যানেলের ইউটিউব চ্যানেলেই পাচ্ছ, তার জন্য তো মানে ইউ ডোন্ট নিড মাই চ্যানেল সেপারেটলি। কিন্তু আমি আমার চ্যানেলে সবসময় যখনই দিয়েছি, আমি যেটা বলেছি সেটাও দিয়েছি, আমার বিরুদ্ধে কে কী বলেছে আমি আজ অবধি একটা ডিবেটের এমন একটা মুহূর্ত নেই, এমন একটা শব্দ নেই, একটা অক্ষর নেই যে আমার বিরুদ্ধে বলা হয়েছে এবং যেটাকে আমি এডিট করে বাদ দিয়ে খালি আমারটুকু আপলোড করেছি। কিন্তু এক্ষেত্রে আমি দেখলাম যথারীতি ওরা তাই করছে, তাই আমি পুরোটা দিয়েছি। এবার মানুষ দেখবেন, যিনি এটা যার যেটা মনে হবে এই আর কি। কিন্তু মানুষ লেগে গেলেন কেন? এবং কুণাল ঘোষের মুখে শোনা গেল ভাড়াটে সমর্থক, এই ধরনের শব্দবন্ধ, এটাকে তুমি কিভাবে দেখো? সত্যি কথা বলতে আমি ওনাকে দেখি না খুব একটা। দ্বিতীয় কথা হচ্ছে যে ওদের ভাড়াটে বলেছে, আমি সেদিন যখন আবার আলোচনাটা রিজিউম করলো বিতর্কটা, আমি তখন ওখানে দর্শকদেরকেও বললাম যে আপনাদেরকে ভাড়াটে বলেছে বলে আপনারা এত খেপে যাচ্ছেন কেন? সন্দেশখালীতে যে মহিলা এসে বলছেন যে আমাকে দিনের পর দিন ধর্ষণ করা হয়েছে, কুণাল ঘোষ তাকেও ভাড়াটে বলেছে। এটাই তো তৃণমূল কংগ্রেসের কালচার। সুতরাং এদের কাছ থেকে আলাদা কী আশা করা? রেগে গেলে কেন? দেখো শুভ, আমি তোমায় একটা কথা বলি এখানে, তুমি যদি দেখো যে আলোচনাটা আছেই আমার ইউটিউব চ্যানেলে, ধরো কুণাল ঘোষের ছাড়াও তো ওখানে আরও কয়েকজন ছিলেন যারা কিনা সিপিএমের বিরুদ্ধে বলেছেন। ধরো কুণাল ঘোষের আগে বাবুল সুপ্রিয় বলেছেন, সুবোধ সরকার বলেছেন। সুবোধ সরকার যখন বলছিলেন খুব একটা হাততালি পলিটিক্যাল কারণে, উনি কী বলেছেন সত্যি কথা বলতে আমার ধারণা উনি নিজেও খুব একটা বোঝেননি। উনি কী সব ফিগার বলে যাচ্ছিলেন, ওখানে 700 কোটি টাকার দুর্নীতি হয়েছে, ওখানে 1200 কোটি টাকার দুর্নীতি হয়েছে, ওখানে 42 কোটি টাকা হয়েছে, তাহলে পশ্চিমবাংলায় হবে না কেন? তো যাই হোক বলেছেন। কিন্তু বাবুল সুপ্রিয় এরকম বহু কথা বলেছেন, তার কিছু ক্লিপ তুমি দেখবে এবিপি আনন্দের, ওরাও কিছু ওদের খবরের যে স্টোরিটা করেছিল এটা সেখানে আছে। বাবুল সুপ্রিয় যখন সিপিএমের বিরুদ্ধেও বহু কথা বলেছেন, তখন কিন্তু মুহুর্মুহু হাততালি পড়েছে। দর্শকদের মধ্যে এরকম অনেকে ছিলেন যারা কিনা সিপিএমের বিরুদ্ধে করা অনেক সমালোচনাতেও হাততালি দিয়েছেন। ইভেন আমি তোমায় বলছি, কুণাল ঘোষ যখন বলা শুরু করেছেন, তুমি দেখবে আবার ওনার সেই পুরো কথাটা আমার চ্যানেলে রয়েছে, কুণাল ঘোষেরও শুরুর দিকের বেশ কতগুলো কথাতে দর্শক হাততালি দিচ্ছিলেন। সুতরাং এমন কিন্তু নয়, উনি একটা ভাব দেখানোর চেষ্টা করছেন যেন বাইরে থেকে বিরাট পরিকল্পনা করে লোক নিয়ে যাওয়া হয়েছিল ওনাকে হেনস্থা করার জন্য। দেশ পত্রিকা কার্ড বিলি করেছে এবং অ্যান্ডারসন ক্লাবের সাথে আইএলএসএসের সাথে যৌথ ছিল, তাদের ওখান থেকে কার্ড ডিস্ট্রিবিউটেড হয়েছে। যারা দেশ পত্রিকার নিয়মিত পাঠক, যারা কিনা অনেকেই আছেন যারা প্রতি বছর দেশের বিতর্ক সভায় যান, অ্যান্ডারসন ক্লাবের সঙ্গে যারা যুক্ত তারা গেছেন, সমাজের বিভিন্ন পেশার গণ্যমান্য প্রতিষ্ঠিত মানুষজন, তার কার খেয়ে দিয়ে কাজ আছে, কার হয়ে ভাড়া কাটবে না কাটবে, কিন্তু সেগুলো তো খুব স্থূল, খুব কুরুচিপূর্ণ কথাবার্তা। যে কথাটা হচ্ছে যে আমি এটা এই কারণে বলছি যে এমন নয় যে ওখানে সবাই সিপিএমের লোক ছিল। যেরকম আমার কথাতে অনেকে হাততালি দিয়েছেন, সেরকম অনেক মানুষ আছেন এরকম তৃণমূলেরও যখন সিপিএমের বিরুদ্ধে বলছে, কুণাল ঘোষই যখন বলছে তখনও হাততালি দিয়েছেন। এমনও বহু মানুষ আছেন যারা কিনা আমার কথাতেও হাততালি দিয়েছেন, কোনো কথা যেটা আমি তৃণমূলের বিরুদ্ধে বলেছি তার গ্রহণযোগ্য মনে হয়েছে, কি বিকাশদার কোনো কথাকে গ্রহণযোগ্য মনে হচ্ছে, হাততালি দিয়েছেন। আবার যখন বাবুল সুপ্রিয় যখন আমাদের বিরুদ্ধে কিছু বলছে, কি কুণাল ঘোষ যখন আমাদের বিরুদ্ধে বলছেন, ওই একই মানুষ সেটাকেও গ্রহণযোগ্য মনে করেছেন এবং হাততালি দিয়েছেন। কারণ ঠিকই তো একজন মানুষের তো তাই করা উচিত। মানে সিপিএমও যে জীবনে ভুল ত্রুটি করেনি এমন নয়, তৃণমূলও ভুল ত্রুটি করেনি এমন নয়। একজন সাধারণ মানুষ, সে সিপিএমের ঠিক কথাটাতেও হাততালি দিয়েছেন, তৃণমূলের ঠিক কথাতেও হাততালি দিয়েছেন। তো এইটুকু ডেমোক্রেটিক স্পেসকে তোমায় সম্মান করতে হবে। লোকে খালি আমার কথাতেই হাততালি দেবে, অন্য কারোর কথা হাততালি দিলে। কুণাল ঘোষের উপর রেগে গেলেন কেন মানুষ? তুমি কি বুঝলে ওখানে অনুধাবন করলে? আমি সেটা বলতে পারবো না, তবে আমার নিজের মনে হলো যে ওনার তো এমনি মানে ট্র্যাক রেকর্ড ভালো না। মানে উনি বলছেন যে
উনি নাকি ওখানে নাকি ভাড়া করা লোক নিয়ে যাওয়া হয়েছিল। ফেসবুকে যত লোকের প্রোফাইল আছে তারাও কি আমাদের ভাড়া করা? তুমি যদি ফেসবুকে দেখ, আমি তো কুণাল ঘোষ যখন এইসব পোস্ট করছে, আমি তলায় কমেন্টগুলো দেখছি, আমি দেখতে দেখতে ভাবিস ভাই এই লোকটার বাড়িতে রান্নাবান্না হয়, তো গালাগাল খেয়ে পেট ভরে যাওয়ার কথা। তো ফেসবুকের তো লোকগুলো ভাড়া করা নয় আমাদের, সুতরাং উনি তো বিভিন্ন সময় এমনি গালাগাল খান। আমি তো কখনো তৃণমূল সমর্থকদেরকেও কখনো ও সম্পর্কে খুব একটা ভালো বলতে দেখিনি। তো যাই হোক, সেদিন সব জায়গাতে আসলে কি হয়, মানে 10টা পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় সবসময়, হ্যাঁ, সবসময় মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জির নাম করে অন্যকে চোখ রাঙায়। একটা পুলিশের তার গার্ডেড থাকে বলে না, মাটিতে পা পড়ে না, ধরাকে সরা জ্ঞান করে, ভাববে যাকে যা খুশি তাই বলে দেবো। যখন পুলিশ নেই বাঁচানোর জন্য, তখন সেই সিপিএমকেই বাঁচাতে হলো। তখন এই যখন সত্যি সত্যি যেদিন পুলিশের সঙ্গে থাকবে না, সেদিন যেদের অবস্থাটা কী হবে তার একটা শরীর দিল সেদিন জিডি বিল্ডার সভাঘর। কিন্তু আমি তারপরেও বলছি এটা কাঙ্ক্ষিত নয়। আমি সেদিনও বলেছি, এটাও বলছি, এখনও বলছি যে আমার যদি আমার কথা বলার অধিকার থেকে থাকে, কুণাল ঘোষের কথা বলার অধিকার আছে, সেটা যত খারাপ কথাই হোক না কেন, মানুষ এটাকে শুনবেন, গ্রহণ করবেন, বর্জন করবেন, তার ব্যাপার। কিন্তু যাই হোক, কিন্তু এইটাও ঘটনা যে কারুর ওখানে তৃণমূলের প্রতি কোনো যে একটা মানে তৃণমূল বলতে উঠলেই আমি হল্লা করবো এমন মানসিকতা করে ছিল না। আমি এটাই তোমায় বললাম, তৃণমূলের কথা তো হাততালি দিচ্ছিল, একটা সময় এমন উল্টোপাল্টা কথা বলা শুরু করে দিল, কোথাকার একটা সিপিএম দলবদল। আমি তার আগে বলেছিলাম যে সিপিআইএম আমলে পঞ্চায়েতের নির্বাচিত পঞ্চায়েতকে কখনো দলবদল করিয়ে ঘুরিয়ে আনা হয়নি, অন্য দলে যেতে এমএলএ এমপিকে ঘোরানো হয়নি, কখনোই জিনিস হয়নি। ও প্রত্যেকে বলতে উঠে বললো কি আর সিপিআইয়ের কার নাম বললো, তিনি কোনো পঞ্চায়েত মেম্বারও নন, কিছুই নন, তিনি নাকি সিপিআই থেকে কবে এক্সপেলড হয়েছিলেন, তাকে সিপিএম দলে নিয়েছিল। তখন দর্শকদের মধ্যে কেউ বলছে কি রেজ্জাক মোল্লাকে কে দলে নিয়েছিল দলে, কেউ একজন চিৎকার করে বলেছেন, জানি না কেউ অন্ধকার থেকে কে ছেড়েছে শুনে, আরে ওসব বলে কী হবে, ভাড়াটায় লোক দিয়ে কদিন চালাবেন। এখন এই যদি লোকের ইয়ে হয় তখন তো যা হওয়ার তাই হবেই। ওভারঅল কি মানুষের সংস্কৃতি, ধৈর্যচ্যুতি এবং তুমি যে বারবার যে কথাটা বলছিলে সহিষ্ণুতা, তোমার শব্দটা আমি ধার নিলাম, সহিষ্ণুতা কমছে মানুষের, তোমার মনে হয়? দেখো, আমি অসহিষ্ণুতাকে ডিফেন্ড করছি না, সেদিনও করিনি, নাহলে আমার সবচেয়ে খুশি হওয়া উচিত ছিল। আমি বসে বসে দেখতাম, তামাশা দেখতাম, কুণাল ঘোষ মার খেত, তারপরে আমি ফুলের তোড়া আর হরলিক্সের শেষে নিয়ে উঠবানবাড়ে দেখা করতে যেতাম, আমার তো সেই সুযোগ ছিল। কিন্তু আমি সেটা করিনি, আমি অসহিষ্ণুতাকে ডিফেন্ড করছি না। কিন্তু আবার এইটাও ঘটনা যে আজকে যদি সমাজ সামগ্রিকভাবে অসহিষ্ণু হয়ে পড়ছে, খালি তো এটা সমাজের দায় নয়। আজকে তুমি কেউ যদি একটা কথা বলে, পাল্টা তার বাপচোদ্দ পুরুষ উদ্ধার করে তাকে তার কথার আমি রাজনৈতিক উত্তর না দিয়ে তাকে আমি, এই যে কদিন আগে উনি করলো অগ্নিমিত্র বল মনে করো, বিজেপি করেন, আমাদের একেবারে মানে আদর্শগতভাবে আমাদের একদম উল্টো দিকে থাকা মানুষ একজন, তিনি বসে একটা কথা বলছেন, একজন মহিলা আফটার বসে আছেন, তো তার বিরোধী দলের নেত্রী অগ্নিমিত্র বলের সাথে আমরাও কত বিতর্ক করেছি, এবং আমার বিজেপির রাজনীতির বিরুদ্ধে বলার মতো যুক্তি আছে, আমি সেই যুক্তি দিয়ে বিতর্ক করেছি। হঠাৎ করে একটা কুৎসিত অঙ্গভঙ্গি করে নির্লজ্জ, দালাল, বেহায়া বলে একটা মহিলা কিরমভাবে যদি বলে কেউ, আমি বলছি এই যদি নেতারা যদি এই স্ট্যান্ডার্ড সেট করে, ওই নেতা নয়, হয়তো কোনো নেতার চামচা, কিন্তু আমি বলছি সাধারণভাবে নেতারা যদি এই স্ট্যান্ডার্ড সেট করে, আমি কুণাল ঘোষ ছেড়েই দাও। আমি বলছি ধরো দেশে যারা সরকার চালাচ্ছে, তুমি একটা প্রশ্ন সরকারের পলিসির নিন্দা করো, বলে দিলে দেশদ্রোহী, অ্যান্টি ন্যাশনাল, পাকিস্তানে চলে যাও। তো আমি বলছি এইটা যদি সামগ্রিকভাবে তোমার হয়ে যায়, একজন মহিলা দাঁড়িয়ে মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করছেন, দিদি আমাদের এখানে এটা কেন হয়েছে, ওই যে মাওবাদী, নটোরিয়াস ক্রিমিনাল, হ্যাঁ বলে দিল। একটা বাচ্চা মেয়ে তানিয়া ভরদ্বাজ বলে, সে প্রশ্ন করছে মুখ্যমন্ত্রীকে যে আপনি আরাবুল ইসলাম আপনার দলের গুন্ডা তাকে কন্ট্রোল করতে পারছেন না কেন, তো বলছে তুমি মাওবাদী, তুমি সিপিএম এজেন্ট, সেই বলে এমন করলো মেয়েটাকে। একটা মেয়েটাকে ভারত ছেড়ে তার পরিবার এমন চাপের মধ্যে চলে আসে, সে মেয়েটা বাইরেই চলে গেল পড়াশোনা করতে। মানে যাই এত বছর পর ওনারা হয়তো বলবেন যে সেই কারণে যাননি, হয়তো এত বছর পর ওনারা হয়তো বলবেন যে সেই কারণে যাননি, হয়তো ভালো স্টুডেন্ট একাডেমিক ক্যারিয়ারের জন্য, ঠিক আছে। কিন্তু আমি বলছি যে প্রেসিডেন্স মুখ্যমন্ত্রী সেট করেছিলেন, তা নেতা মন্ত্রী তারা যদি সবাই যদি এরকম অসহিষ্ণুতার ব্র্যান্ড অ্যাম্বাসেডার হয়ে যান, তাহলে সাধারণ মানুষকেই বা তার জন্য আমি দোষ দেবো কীভাবে? এবং সততা, আমাদের শেষ প্রশ্ন, দুদিন পরে লোকসভা নির্বাচন, রাজনৈতিক সংস্কৃতি নিয়ে আমরা কথা বলছি, শোনো আমরা কি সবাই বন্ধু হতে পারি না, গান বিভিন্ন জায়গায় বাজে আমাদের, কিন্তু আলটিমেটলি কোথাও গিয়ে তোমার মনে হচ্ছে এই বাংলায় রাজনৈতিক সংস্কৃতির কথা বলা, চর্চা করা একটা বিলাসিতা ছাড়া আর কিছুই নয়? না, সেটা খুব মানে নৈরাশ্যজনক কথা হবে, আমি সেটা বলছি না। দেখো শোনো, আমরা কি সবাই বন্ধু হতে পারি না? আমরা সবাই রাজনীতির ক্ষেত্রে বন্ধু হতে পারি না। আমি ওই সমস্ত নাকা কথা বলবো না যে হ্যাঁ কি আছে আমরা তো সবাই বন্ধু। দেখো আমরা শ্রেণী রাজনীতিতে বিশ্বাস করি, আমরা শ্রেণীমিত্র শ্রেণীশত্রুতে বিশ্বাস করি। যে আমার শ্রেণীশত্রু সে আমার বন্ধু হবে কেন, সেটা প্রশ্ন না। কিন্তু আমি এইটা বলি যে রাজনৈতিক মতভেদ বা রাজনৈতিক শত্রুতাও আমি যদি বলি, সেইটারও একটা লড়াইয়ের ভাষা রয়েছে। মানে আমার কাছে যদি যুক্তির যোগান থাকে, তাহলে আমার কখনো কাউকে অ্যাবিউজ করার দরকার পড়বে না। এই যে একটা দেখবে পথসভায়, জনসভায় কখনো একটুখানি বিলো দ্য বেল্ট কথা বললে হাততালি পড়ে, এবং তার মুহূর্তে অনেকে এগুলো বলার চেষ্টা করেন। সত্যিকারের কথা, মানুষের খিদের কথা, যন্ত্রণার কথা, শিক্ষার দাবি, কাজের দাবি,
আত্মসম্মান নিয়ে বাঁচার দাবি, সংস্কৃতির দাবি, এইগুলো বললেও যে জনসভায় হাততালি পাওয়া যায় না এমন কিন্তু নয়। হ্যাঁ, জনসভা তো আমরাও কম করিনি বা করি না, বা হাততালিও কম পাই না। সুতরাং আমার যদি সেই যোগ্যতা থেকে থাকে, আমি কিন্তু ইতিবাচক কথা বলেও আমি হাততালি পাবো। আমাকে যদি প্রতিবার হাততালি পাওয়ার জন্য কতগুলো তোর বাবা খারাপ, তোর মা খারাপ, তোর ঠাকুমা খারাপ, তুই বেহায়া, তুই মুখ পোড়া, এই বলতে হয়, তার মানে এটা কিন্তু যাকে বলছি তার দুর্বলতা নয়, এটা আমার দুর্বলতা। হ্যাঁ, সুতরাং এবং কখনো হয়তো আমিও এরকম করেছি, কখনো আমি যেমন কুণাল ঘোষের ক্ষেত্রেই বলতে পারি, আমি বলেছিলাম যে কুণাল ঘোষ, আমি বাকি যা বলেছিলাম ঠিক বলেছিলাম, কিন্তু টেস্ট টিউব বেবি কথাটা বলা আমার উচিত হয়নি। আমি তোমাকেই বলেছিলাম ইন্টারভিউ থেকে, কুণাল ঘোষকে, প্রশ্নটা কেন কুণাল ঘোষের নয়, কিন্তু কথাটা একটা অবৈজ্ঞানিক কথা, এটা কখনোই কোনো একটা সুস্থ রাজনৈতিক ডিসকোর্সের ভাষা হতে পারে না। আমি তার জন্য অত্যন্ত লজ্জিত। কিন্তু আমি যদি এখন বাড়ি ফিরে সেটাকে নিয়ে করতাম, আমি যা বলেছি বেশ করেছি ওটাই, তাহলে তো বোঝা যেত যে মানে আমার শিক্ষা দীক্ষার মান নিয়ে তাহলে প্রশ্ন উঠতো না, আমার আপব্রিঙ্গিং নিয়ে প্রশ্ন উঠতো। আমি ভুল করেছি, আমি তার জন্য অত্যন্ত লজ্জিত হয়েছি, অনুতপ্ত হয়েছি, এবং আমি জানি যে ওটা আমার ভুল, ওটাকে আমি রিপিট করবো না কখনো। কিন্তু আমি যদি ওই ভুলটাকেই আমার স্ট্রেংথ বলে মার্কেট করতে চাই, তার মানে আমার সত্যিকারের স্ট্রেংথ বলে কিছু নেই সেক্ষেত্রে। অবশ্যই যখন যুক্তিতর্ক হারিয়ে যায় তখন এই ধরনের অপ্রাসঙ্গিক কথাবার্তায় যুক্তিতর্কের আশ্রয়ে বেঁচে থাকে। কুণাল ঘোষ হয়তো সে কথাই বা সেই রকমই আচরণ করেছেন, খানিকটা হয়তো শতরূপদাস সে কথাই বলার চেষ্টা করলেন। রাজনৈতিক সংস্কৃতি বজায় থাকুক, চর্চা বজায় থাকুক, ইস্যুভিত্তিক কথাবার্তা বজায় থাকুক, ইন্ডিপেন্ডেন্ট সাংবাদিকতাও বজায় থাকুক। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ দাদা, ধন্যবাদ আপনাদেরও।